যেহেতু ক্লায়েন্টের উদ্দেশ্য ভিউ কামানো, সে অ্যাড রান করবে জাস্ট ভিউ পাওয়ার জন্য। এই উদ্দেশ্য হলে তাহলে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, যেটা কিনা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ম্যানুয়াল এঙ্গেজমেন্টে যাবেন, এরপর অ্যাড সেটে যাবেন। ক্যাম্পেইনের নাম দিতে পারেন এখানে একটা ক্যাম্পেইনের নাম, যেমন ভিডিও ভিউ ফর অমুক পেজ। হ্যাঁ, তো অ্যাথলেটিক গিয়ার ধরলাম আপনার এই ক্লায়েন্টের পেজ, তাই না? তো কনভার্সন লোকেশন অনেকগুলো থাকতে পারে এখানে। ভিডিও ভিউর জন্য আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আপনারা যখন ভিডিও ভিউ অ্যাড রান করবেন, অন ইউর অ্যাড এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে আপনি এঙ্গেজমেন্টের একটা টাইপ পাবেন। পোস্ট রিয়াকশনের এঙ্গেজমেন্ট আছে, ভিডিও ভিউয়ের এঙ্গেজমেন্ট আছে, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট, এগুলো আছে। তো ভিডিও ভিউটা অনেক বেশি পপুলার এবং পোস্ট এঙ্গেজমেন্ট, এই দুইটা জিনিস হচ্ছে বেশি পপুলার। তো ভিডিও ভিউ যদি আমি সিলেক্ট করি, দেখেন দুইটা জিনিস পাই। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ। দেখেন পারফরমেন্স গোল কোনটা আসবে বেশি? দুইটাই মোটামুটি বেশি আসে। তো আপনি যদি ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ এই 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 জিনিসটা দেন, এবং থ্রু প্লে হচ্ছে ভিন্ন জিনিস। তো থ্রু প্লের উদ্দেশ্য হইতেছে একটা ভিডিও মানুষকে চেষ্টা করবে 15 সেকেন্ডের মতো দেখানোর জন্য, এটা হচ্ছে থ্রু প্লের উদ্দেশ্য। আর ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস, এটা মানে হচ্ছে অ্যাজ মাচ এজ পসিবল যত বেশি মানুষকে হচ্ছে অ্যাড দেখানো যায়, যত বেশি ভিউ নিয়ে আসা যায়। কত মিনিট দেখলো, কত সেকেন্ড দেখলো, এটা কোনো দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে কতগুলো ভিউ আসছে। ঠিক আছে, এই যে দেখেন, এইখানে দেখেন 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস হচ্ছে 4,000 থেকে 12,000, মানে 4,000 থেকে 12,000 পর্যন্ত ভিউ আসবে। আর থ্রু প্লে দেখেন, থ্রু প্লে যদি আপনি দেন তাহলে 1,500 থেকে 3,500-এর মতো ভিউ আসবে, এর বেশি আসবে না। ঠিক আছে, তো ক্লায়েন্ট হ্যাপি হবে কোনটায়, থ্রু প্লে নাকি ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও? Maximize 2 second continuous video play. তাহলে ক্লায়েন্টকে এটা দিয়ে খুশি করে দেন। ঠিক আছে, জি স্যার। এটা সেট করে জাস্ট আপনি অ্যাডটাকে এখানে পারলে হচ্ছে যে এক্সিস্টিং পোস্ট, যে পোস্টটা দিবে ওই পোস্টটা এখান থেকে এক্সিস্টিং এ ক্লিক করে পোস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে বুস্ট করে দিবেন। ওকে, জি স্যার। এইটুকুই কাজ আপনার। আর কেউ আছেন এরকম ক্লায়েন্ট নিয়ে বসে আছেন, বুঝতেছেন না কি করবেন? স্যার এখানে টার্গেটিং এর ব্যাপারটা কি, বাচ্চাদের মা এই টাইপের কিছু দিব? এটা আমি এখনো বুঝি নাই যে আপনি আহ, আপনার যে ক্লায়েন্ট, তার পেজটা আসলে কোন উদ্দেশ্যে তৈরি করা, কি উদ্দেশ্যে হচ্ছে এই ভিডিওটা দিবে। স্যার ওখানে ভিডিও গুলো এমন হচ্ছে যে ওনার দুইটা মেয়ে হচ্ছে হুম। কখনো কবিতা, কখনো মাদ্রাসার কোনো পড়া বা কখনো সূরা এসব করে ভিডিও করে। এই ভিডিও গুলোই পোস্ট করে। এখন এটাকে টার্গেটিং। বুঝতে পারছি, কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই সম্ভবত। জি জি জি, এই টাইপের কিছু। এখানে শুধু যে বাচ্চাদের বাবা মাকে দেখাবে এমন না, এটা যে কেউ হইতে পারে। আমার যদি মনে হয় আমিও দেখতে পারি। ঠিক আছে, একটা বাচ্চা হচ্ছে কোরআন পড়তেছে,
এটা তো অনেক বড় একটা জিনিস, দেখে হচ্ছে ভালো লাগবে। যে কেউ এই অডিয়েন্স হইতে পারে, আপনারা নিজেরাও হইতে পারেন। তো এখানে টার্গেটিং এর কোনো দরকার নাই। টার্গেট কি করবো বুঝতেছি না। টার্গেটিং করা দরকার নেই, 18 থেকে 65 বছর বয়স দিয়ে দিবেন। আচ্ছা স্যার। এখানে যত টার্গেটিং করবেন আপনার ভিডিও ভিউ কমতে থাকবে এবং কস্টিংটা বাড়তে থাকবে। বুঝতে পারছেন? হুম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আজকে শেখাইতে চাইছি একটা ইন্টারেস্টিং পার্ট। এটা কি? কোল্ড কলিং, যেটা আপনারা করতেছেন প্রতিদিন। ক্লায়েন্টদের কল দেন না? বাংলাদেশের লোকাল ক্লায়েন্টদের। জি আর স্যার। মেসেজে রেসপন্স করলে পরে যদি ফোনে কথা বলতে চায় তখন কল দেই স্যার। হুম, সেটাই বলছি। কথা তো বলেন, তাই না? জি স্যার, এসএমএস এর জি মাধ্যমে। স্যার। তো কথা বলতে গেলে আমাদের কিছু জিনিস দরকার হয় জানার। একটা ক্লায়েন্ট সম্পর্কে যত বেশি জানবেন আপনি, তত বেশি কাস্টমাইজড একটা সলিউশন তাকে দিতে পারবেন আপনি, তত বেশি প্রপার একটা সলিউশন দিতে পারবেন। ঠিক আছে? কিভাবে? ধরেন আপনি একটা ক্লায়েন্টের লং টার্ম গোল, লং টার্ম মানে কি? একটা হচ্ছে আহ, বড় পরিসরে যে তার গোল, আগামী 5 বছর বা আগামী 10 বছর পর সে তার বিজনেসকে কোন জায়গায় নিয়ে যেতে চায়, এই বিষয়ে হচ্ছে তার যে লক্ষ্যটা, সেই জিনিসটা আপনি হচ্ছে আলোচনা করবেন। এটা জাস্ট একটা এক্সাম্পল। যখন আপনি জানবেন যে তার বিজনেসটা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে অনেক বড় একটা জায়গায়, যেমন আহ, সে এমন একটা বিজনেস বানাতে চায় 10 বছর পর, যে বিজনেসটা আহ, হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আউটলেট তৈরি করবে। হুম। যেমন বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড আছে না, দর্জি বাড়ি, তারপরে হচ্ছে রিচম্যান, এই টাইপের ব্র্যান্ডগুলা, এরা তো বিভিন্ন আউটলেট খুলে বসছে। তো এরা 10 বছর আগে বা 15 বছর আগে কিন্তু এরকম আউটলেট খুলে বসে নাই। ওরা একটা অনলাইন বিজনেস করছে, হয়তো বা কোনো অফলাইন বিজনেস করছে। যখন বেশি মানুষের চাহিদা বাড়ছে, সেল বেশি হয়েছে, তখনই তো ওরা চিন্তা করছে যে ঠিক আছে, আমরা উত্তরায় এতদিন ছিলাম, আমরা উত্তরায় থাকি, সমস্যা নাই, পাশাপাশি পুরান ঢাকায় আমরা আরেকটা আউটলেট দিয়ে দিই। এভাবে হচ্ছে বিজনেস এক্সপান্ড হয়। তো একটা ক্লায়েন্ট সম্পর্কে যত বেশি আপনি জানবেন, তাকে আপনি তত ভালো একটা সলিউশন দিতে পারবেন। যেমন তার লং টার্ম গোল যদি আপনি জানেন, তাহলে তাকে আপনি একটা স্ট্র্যাটেজিক মার্কেটিং মার্কেটিং প্ল্যান আপনি তৈরি করে দিতে পারবেন। তার যে ফিউচার প্ল্যান, সেই অনুযায়ী আপনি একটা ওয়েবসাইট বিল্ড আপের একটা পরামর্শ দিতে পারেন, যে ওয়েবসাইট বিল্ড আপ করো, তোমার একটা কাস্টমার বেস তৈরি হবে ওয়েবসাইটের মাধ্যমে। এই কাস্টমারকে তুমি আবার পুনরায় কাজে লাগাইতে পারবা, বারবার রিটার্গেটিং করে। তো চলেন আমরা হচ্ছে এই জিনিসটা একটু আলোচনা করি। আমি ইংলিশে লিখছি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ইংলিশে কথাবার্তা বলে, বাট আমি বাংলা করেও দিব, আপনারা হচ্ছে বুঝবেন এই জিনিসটা। প্রথমে আমি হচ্ছে আমার ইন্ট্রোডাকশন দিব একটা ক্লায়েন্টকে। যখনই যে কোনো জায়গায় আমি যাই, যে কোনো নতুন মানুষের সাথে কথা বলি, যখন আমাকে পরিচয় দিতে হবে, তাই না? যখনই একটা মিটিংয়ে থাকবো বা ফোনে থাকবো, আমার পরিচয় দিতে হবে। এখানে আমি অনেক বড় করে লিখছি, এটা লেখার দরকার ছিল না যদিও। যদি আমাকে কোনো কোশ্চেন করে, হাই হ্যালো হাউ আর ইউ, তখন আমি বলবো যে আই এম মোহিত হোসাইন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই ওয়ার্ক ফর ফাইবার, আপওয়ার্ক। হুম। তো
তারপর হচ্ছে আই হেল্প বিজনেস ওনার, আই হেল্প শপিফাই কমার্স অর উইক্স। আপনার যেটাই ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাকে মেনশন করেন। যদি শপিফাই ইউজ করে তখন আপনি বললেন যে আই হেল্প শপিফাই স্টোর ওনার বুস্ট সেলস থ্রু টার্গেটেড মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপরে আপনি বলবেন লেটস ডিসকাস, চলো আলোচনা করি, হাউ আই ক্যান হেল্প, আমি কিভাবে তোমাকে সহযোগিতা করতে পারি টু অ্যাট্রাক্ট মোর কাস্টমার অ্যান্ড গ্রো ইউর বিজনেস। শেষ, আপনার সম্পর্কে জেনে গেল। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি ই কমার্স সেলস নিয়ে কাজ করেন, নতুন কাস্টমারকে হায়ার করতে পারেন, অ্যাকুইজিশন করতে পারেন, বিজনেসটাকে গ্রো করতে পারেন। এই যে এইটুকুই হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন। এটার মাধ্যমে একটা ক্লায়েন্ট বোঝা যাবে আপনি মূলত কি করেন। এরপরে আসবে আপনি আসলে তাকে কিভাবে অ্যাপ্রোচ করতেছেন, তার সাথে কিভাবে কথা বলতেছেন, কোন কোন ইনফরমেশনগুলো নিয়ে কথা বলতেছেন, এই বিষয়গুলো জানা ইম্পর্টেন্ট। দেখেন, স্পেসিফিক চ্যালেঞ্জ, কয়টা জিনিস আমরা এখানে লক্ষ্য করব, এই যে আমি লিখে রাখছি স্পেসিফিক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলো কি কি একটা বিজনেসের, চ্যালেঞ্জগুলো কি কি? একটু আগে রফিকুল ইসলামের একটা ক্লায়েন্টের বিজনেস দেখলাম আমরা, যিনি হচ্ছে পিঠা সেল করে। তার চ্যালেঞ্জ হইতেছে এখন অ্যাড রান করতেছে, টাকা খরচ করতেছে, কিন্তু সেল আসতেছে না, মেসেজও আসতেছে না তেমন। এটাই তার সমস্যা। ঠিক আছে, তো তাকে তাকে তার বিজনেস সম্পর্কে আগে চ্যালেঞ্জগুলো জানতে হবে, তার বিজনেস সম্পর্কে। এই চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে এটার একটা লিস্ট করে ফেলবেন, যখন আপনি কথা বলবেন নোট করে ফেলবেন। উনি বলতে পারে আপনাকে যে আমি এর আগে একজন মার্কেটারকে হায়ার করছিলাম, সে আমাকে ভালো রেজাল্ট দিতে পারে নাই, আমার মেসেজ ভালো আসতেছে না, অনেকগুলো মেসেজ আসতেছে কিন্তু আমার সেল আসতেছে না। তারপরে ইনকনসিস্টেন্ট সেলস, এটা একটা অনেক বড় কমন প্রবলেম মানুষের, যে একটা স্টোর আছে বা একটা বিজনেস আছে কিন্তু কনসিস্টেন্টলি সেলস আসতেছে না। এই ক্ষেত্রে কি করা যায়? সলিউশন আপনি, আপনার সার্ভিস। ঠিক আছে, এটা তো পরের বিষয়। তো স্পেসিফিক চ্যালেঞ্জটা জানা ইম্পর্টেন্ট। যেমন স্পেসিফিক চ্যালেঞ্জে এখানে দেখেন কি লিখছি, আই নোটিস দ্যাট ইউর ওয়েবসাইট সিমস টু হ্যাভ এ হাই বাউন্স রেট। ওয়েবসাইটটা দেখলাম যে ওয়েবসাইটে বাউন্স রেটটা বেশি, মানুষ আসতেছে বাট আসলে কনভার্ট হইতেছে না। এটার তো অবশ্যই একটা কারণ আছে, কারণ নিয়েই কিন্তু আমি তার কাছে আসছি, তাকে বলতেছি যে তোমার এই ওয়েবসাইটে বাউন্স রেট বেশি, কনভার্ট হবে না এটাতে। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস ইউ আর ফেসিং ইন টার্ম অফ কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড কনভার্সন। ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করতেছেন যে তুমি কি আমাকে আরেকটু ডিটেলসে বলবা যে তুমি কি আসলে কি কি চ্যালেঞ্জ, কি কি প্রবলেমগুলো ফেস করতেছো কাস্টমারদের সাথে এঙ্গেজমেন্ট করতে বা কাস্টমারের সেলস নিয়ে আসতে, কি কি সমস্যা ফেস করতেছো। এটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন। তাহলে কি পাবেন আপনি? স্পেসিফিক প্রবলেমগুলা, চ্যালেঞ্জগুলা। চ্যালেঞ্জ মানে হচ্ছে প্রবলেম। আপনি প্রবলেমগুলো হচ্ছে জানতে পারবেন একটা বিজনেসের, যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন। তো জানার ফলে আপনি কিন্তু যখন প্রবলেমগুলো জানবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কি করতে হবে, কি টাইপের প্রোডাক্ট, কি কি টাইপের ডিজাইন নিতে হবে, কি টাইপের টেক্সট ইউজ করতে হবে, কাদেরকে টার্গেট করতে হবে, এগুলো আপনি বুঝতে পারবেন। এরপরে গোল অ্যান্ড অ্যাসপিরেশন। কাস্টমার, আপনার ক্লায়েন্ট যখনই হচ্ছে আপনার সাথে কথা বলবে তার গোলটা আগে জেনে নেবেন। ওর গোলটা যখন আপনি জানার চেষ্টা করবেন, ও ভাববে যে দিস ইজ, মানে ও আপনাকে খুবই প্রফেশনাল ভাববে যে ও আমার গোলটা সম্পর্কে জেনে নিল, তাহলে তো অবশ্যই ভালো একটা মার্কেটার। হুম, এটা একটা ট্রাস্ট বিল্ড আপ করে আপনাদের দুইজনের মধ্যে। বা আপনি সরাসরি প্রশ্ন করলেন যে আমাকে যদি আপনি হায়ার করেন, আপনার আলটিমেট গোলটা কি, আপনার যে বিজনেসটা আছে
আপনি যদি অ্যাড রান করেন, আপনার গোলটা কি? এই অ্যাড থেকে আসলে আউটকামটা কি চান আপনি? আপনি শুধুই সেলস চান, নাকি আপনি চান মানুষের সাথে আমরা এঙ্গেজমেন্টও করি, মানুষ যেন অনেক বেশি লাইক, কমেন্ট, রিয়েক্ট, এবং আপনার পেজের যেন লাইক, ফলোয়ার গ্রো করে, এটাও চান, নাকি খালি সেলসই চান আপনি? তার একটা গোল কিন্তু অবশ্যই আছে, যে এই মুহূর্তে সে সেলস চাইতেছে। আবার অনেক ক্লায়েন্ট আছে যে এই মুহূর্তে আমার সেলস ঠিক আছে, সেলস যা আছে আমার আসতেছে, বাট আমি চাই বিজনেসটা একটু গ্রো করুক, আর একটু অনেক বেশি বেশি অডিয়েন্সের কাছে যাক। এক একজনের গোল এক এক রকম, বাট সেলসই আপনি কমন পাবেন, কারণ হচ্ছে এগুলা ছোট বিজনেস, সেলসটাই কমন পাবেন। বাট আপনি অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে অ্যাড থেকে তার আলটিমেট গোলটা কি, এবং সে তার বিজনেসটাকে কোন পর্যায়ে দেখতে চায় আগামী 5 বছর পর। চিন্তা করতেছেন? আপনি যখন এই কোশ্চেনগুলো ক্লায়েন্টকে করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে কথা বলতেও আগ্রহী থাকবে সব সময়। এখন এরপরে জিজ্ঞাসা করবেন অ্যাবাউট দ্য পাস্ট এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অতীতে আসলে সে কি কি করছে বিজনেসের জন্য, এই ব্যাপারে কি কি আছে দেখেন। হ্যাভ ইউ ট্রাইড এনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ইন দ্য পাস্ট? আপনি কি পূর্বে কোনো ডিজিটাল মার্কেটিং কৌশল বা ডিজিটাল মার্কেটিং মেথড অ্যাপ্লাই করা হয়েছিল কি আপনার বিজনেসের জন্য? বা আপনি কি কখনো অতীতে বা পূর্বে আপনার ডিজিটাল মার্কেটিং কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন কিনা? তারপরে হচ্ছে জিজ্ঞাসা করবেন হোয়াট ওয়ার্ক ওয়েল, মানে হচ্ছে কোন জিনিসটা ভালো করছে, কোন জিনিসটা খারাপ করছে, কোন স্ট্র্যাটেজিটা ভালো করছিল, কোন স্ট্র্যাটেজিটা খারাপ রেজাল্ট আনছে, এটা সম্পর্কে আপনি হচ্ছে ধারণা রাখবেন। তাহলে আপনিও বুঝবেন যে যেটা ভালো করে নাই সেটাতে যাওয়া যাবে না, যেটা ভালো করছে সেটা নিয়েই আপনাকে কাজ করতে হবে। আর ওর যে স্ট্র্যাটেজিটা ওটাও আপনি জেনে নিতেছেন, পূর্বে কি কি ধরনের কাজগুলো সে আসলে তার পেজের মাধ্যমে বা তার বিজনেসে কিভাবে অ্যাপ্লাই করছে, এটা সম্পর্কে আপনি ধারণা রাখবেন। তাহলে কি এটার পাস্ট এক্সপিরিয়েন্স, এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, পয়েন্টগুলো দেখছেন? প্রথমে স্পেসিফিক চ্যালেঞ্জেস, কি কি সমস্যা আছে বিজনেসে বর্তমানে, এগুলো সম্পর্কে আপনি জানবেন। তার গোল কি, তার আসলে লক্ষ্যটা কি বিজনেস নিয়ে, হুম, সে অ্যাড রান করে কি রেজাল্ট আনতে চায়, আর আগামী 5 বছর বা 10 বছর পর সে তার বিজনেসটাকে কোন লেভেলে দেখতে চায়। ওকে, তারপর হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে বুঝাইতেছি আপনি আমার কাছে আসার আগে কি কি করছেন বিজনেসে, কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন, কোনটা ভালো কাজ করছে, কোনটা ভালো কাজ করে নাই। ওকে, এরপর আপনি ওর সম্পর্কে বিস্তারিত জেনে গেলেন এই 3টা কোশ্চেনের মাধ্যমে। হুম, এখন আসবেন আপনার শো অফের পালা, আপনি এখন কি দেখাইতে পারবেন, এটা হচ্ছে কথা। ডেমনস্ট্রেটিং ইয়োর এক্সপার্টিজ, আপনার যে এক্সপার্টিজ আছে এগুলো আপনি এখন শো করবেন তাকে। কেস স্টাডি, পোর্টফোলিও আছে না আপনার? পোর্টফোলিও তো নাই, আমি দিছি, ওইটাই আপনি বলবেন যে আমি তো একটা বিজনেসের সাথে কাজ করছি, তোমার বিজনেসের মতোই ছিল, তবে এটা ছিল একটা ওয়েবসাইট বেসড স্টোর। তারাও হচ্ছে এরকম স্ট্রাগল করছে বিজনেসের সেলস নিয়ে আসার জন্য, প্রোডাক্ট সেল করতে পারতো না, অনেকভাবে ইমপ্লিমেন্ট করছে, বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, বাট কোনোভাবেই তারা রেজাল্ট আনতে পারে নাই। তো তারা যখন আমার কাছে আসছে, আমি তাকে হচ্ছে একটা কাস্টমাইজ সলিউশন দিই, যেটার মাধ্যমে তারা ফলো করে, তারা এই পরিমাণ রেজাল্ট নিয়ে আসতে পারছে বিজনেসের জন্য। হুম, এটা আপনার একটা কেস স্টাডি, আপনি শো করে দিবেন যে এটা হচ্ছে আমার কেস স্টাডিটা আপনি ফলো করে ওকে হচ্ছে ডাটাগুলো শেয়ার করবেন। যেমন আমি 5 লাখ টাকা ইয়া করছি, অ্যাডে স্পেন্ড করছি, আমার 30 লাখ টাকা হচ্ছে সেলস জেনারেট হয়েছে, এক্সাম্পল দিয়ে বুঝাবেন। ওকে,
বাংলাদেশের মার্কেটে 90% পোলাপান যারা হচ্ছে এরকম অ্যাড দিয়ে হচ্ছে ফেসবুকে অ্যাড দিয়ে বিজনেস করে, বিভিন্ন বিজনেসে হচ্ছে এরকম অ্যাড দিয়ে থাকে, তারা এইভাবেই ক্লায়েন্টকে হচ্ছে অ্যাপ্রোচ করে যে তারা হচ্ছে এই 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 কাজ করছে বিজনেসের জন্য। করছে কি করছে না সেটা দেখার বিষয় না, সে আসলে যে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতেছে, বুঝাইতে পারতেছে, এটা হচ্ছে বড় জিনিস। আপনারা এখন নতুন, আপনাদের তো ওই পোর্টফোলিও থাকার কথা না, তো যেহেতু নাই সেহেতু আপনারা হচ্ছে একটা বানাবেন, যে রেজাল্টগুলো আমি দিছি ওইগুলো দিয়ে আপনারা নিজস্ব একটা পোর্টফোলিও বানা ফেলবেন। স্ট্র্যাটেজিটা তো বুঝাই দিছি এর আগেই কিভাবে বানাবেন। তো ওই ডেটার শিটটা নিয়ে আপনি হচ্ছে কাজ করেন। আপনি যখন কথা বলবেন ওই ডেটাটা সামনে রাখবেন, রেখে কথা বলবেন। এরপরে যদি ও বলে যে তোমার পোর্টফোলিওটা আমাকে একটু পাঠিয়ে দিও, আমি একটু বিস্তারিত জানবো, আপনি তখন ওই পিডিএফ ফাইলটা তাকে পাঠিয়ে দিবেন মিটিং শেষে। ওকে, কেস স্টাডি নিয়ে কথা বললেন, ইউনিক ভ্যালু প্রপোজিশন, এটা আবার কি? এটা কি বলেন তো? ইউনিক ভ্যালু মানে কি? ইউনিক, যেটা মার্কেটের আর কেউ করে না, শুধু আপনিই করবেন। হুম, কি কি করা যায় বলেন তো? আপনারা একটু আইডিয়া দেন আমাকে। আমি তো অনেকগুলো অ্যাপ্লাই করছি, আপনারা আমাকে একটা আইডিয়া দেন। বলেন যে মার্কেটে আরো 1000 আপনার মতো পার্সন আছে যারা কিনা এরকম বিজনেস করতেছে, তাদের অ্যাড রান করে দিতেছে। কি আপনি কি এমন বলবেন যেটার কারণে ওদেরকে বাদ দিয়ে আপনাকেই হায়ার করবে? বলেন তো কেউ একজন, বলেন। ভুল হোক সমস্যা নাই, আমরা তো শিখতেছি না। রফিকুল ইসলাম বলেন। স্যার কি বলবো? আর দেখেন, আপনার সার্ভিস আপনি সেল করবেন, আপনি কিন্তু আমাকে এখনো বলতে পারতেছেন না। আমি আর কিভাবে হায়ার করবো আপনাকে তাহলে বলেন? এটা তো আপনাকে কনফিডেন্টলি বুঝাইতে হবে যে আপনি কেন অনেকের থেকে আলাদা, কেন আপনাকেই হায়ার করতে হবে আমার। বলেন, আপনার যেটা মন চায় আপনি সেটা বলেন। যদি সেটা লজিকেবল হয়, লজিক্যাল হয়, তাহলে অবশ্যই সেটা ভালো, সেটা অ্যাকসেপ্ট হবে। বলেন, একটা বলেন, যে কোনো একটা উদাহরণ দেন, কেন আপনাকেই হায়ার করবে বাকিদের বাদে। হোসনে আর আক্তার, স্যার কয়টা থেকে জয়েন হয়েছেন আপনি? স্যার পিসি আর ফোন দুইটা থেকে হয়তো যে হয়েছে। কোনো একটা ইয়ে করে দেন, সাউন্ড একদম লো করে দেন। স্যার আমার পিসি সমস্যা তো, এই জন্যই আমি দুইটা থেকে, মোবাইল থেকে সাউন্ড শুনতেছি, পিসি থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি একটু বলেন। স্যার আমি ওনাকে বলবো যে আমি আপনার প্রোডাক্টটা এবি টেস্টিং এর মাধ্যমে করতে পারি, যেমন 4-5টা ইমেজ বা 4-5টা ভিডিও, তারপরে কন্টেন্ট বা আলাদা আলাদা অডিয়েন্স টার্গেট করে আমি আপনার রান করে দিব, এরকম অফার আমি করতে পারি। এখন ক্লায়েন্ট বলবে যে এবি টেস্টিং আবার কি? জি স্যার, ওরা তো এগুলো বুঝবে না ক্লায়েন্ট। তাকে বোঝাইতে হবে না এবি টেস্টিং কি। আমি ধরেন আপনার ক্লায়েন্ট, আমি বুঝি না এবি টেস্টিং, আপনি আমাকে একটু বোঝায় বলেন এবি টেস্টিং কি। বলেন। স্যার বলবো বিভিন্ন টার্গেটিং এর মাধ্যমে হুম। মানে 4-5টা অ্যাড রান করে দেবো আর কি। এক একটা টার্গেটিং এক একটা হবে।
হুম হুম। এগুলোর ভিতরে একটা পারফরমেন্স করবে। আপনি তো শিওর যে একটা পারফর্ম ভালো করবে, জি। তাই না? জি স্যার, আশা তো করা যায় অবশ্যই। তো হ্যাঁ, এটাই তো স্বাভাবিক যে 4-5টা অ্যাড রান করবে, এর মধ্যে সবচেয়ে যে লোয়ার কস্টিং যেটা থাকবে ওইটাই তো বেস্ট। এটা বুঝতেছেন না? স্যার জি সবগুলো তো ভালো পারফর্ম করবে না, এখন যেটা ভালো পাবেন সেটা নিয়েই তো কন্টিনিউ করবেন। এখন যেহেতু এই জায়গায় আপনি কনফিডেন্ট আছেন যে রেজাল্ট আসবেই, একটাতে ভালো রেজাল্ট আসবে, তাহলে আপনি ক্লায়েন্টকে ওইভাবেই কনফিডেন্টলি অ্যাপ্রোচ করেন যে জি স্যার, বুঝতে পারছি। আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না, আমি গ্যারান্টি দিব। আমি এবি টেস্টিং অ্যাপ্লাই করতে পারি, আমি জানি এটার মাধ্যমে সেলস আসবে, এবং সবচেয়ে লোয়ার কস্টে যে সেলটা আসে সেটাই আমি আপনাকে এনে দিব। তাহলে এই জায়গায় যে একটা গ্যারান্টি, একটা কনফিডেন্স, এই জিনিসটা কিন্তু সবাই দিতে পারতেছে না মার্কেটে। জি স্যার। মার্কেটে দেখবেন যে পোস্টটা করতে বলতেছে, ধরেন যে আমি পোস্ট আপনাকে তৈরি করে দিলাম যে ভাই এই পোস্টে আমি বুস্ট করতে চাই, আপনি বুস্ট করে দেন। এখন আপনি কি করবেন? আপনি বলবেন যে ভাই এটা যদি সেল না আসে, ওই যে না ভাই সেল তো আনতে হবে আমার, ওই যে ভাই সেল আনতে হবে, তাহলে আমি আমার কথা শুনে কাজ করতে হবে আপনার। আমি যে আমি যে প্রসেসে আপনাকে দেখাবো সেটাই আপনাকে ফলো করতে হবে, তাহলে আমি কনফিডেন্টলি আপনাকে সেলস এনে দিতে পারবো। আপনি কি করছেন না করছেন ওটা আমার দেখার বিষয় না। আপনি আমার সার্ভিস নিছেন, আমি আপনাকে বেস্ট রেজাল্ট দিব আমার জায়গা থেকে। তাহলে স্যার, ক্লায়েন্ট, মূল কথা হলো টাকা পর্যন্ত যায়, তারপরে কাজ দেয় না। এটা আপনার অ্যাপ্রোচ করাতে অসুবিধা আছে। ক্লায়েন্ট যে আপনার সাথে কথা বলে, এটাই তো মনে করেন যে আহ, এটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে ক্লায়েন্ট আমাদের সাথে কথা বলো। আমার সাথেও এরকম হয়েছে, আপনাদের সাথে যেটা হইতেছে যে ক্লায়েন্ট আসে, তারপর হচ্ছে কথা বলে চলে যায়, টাকার ব্যাপারে যখন কনফার্ম হইতে যাই তখনই হচ্ছে চলে যায়। এটা ল্যাকিংস, আমাদের ল্যাকিংস, আমাদের ল্যাকিংস। আমরা হচ্ছে ক্লায়েন্টকে বুঝাইতে পারি না আমরা কি দিব তাকে আসলে। তো যখন আমি এই জিনিসগুলো বুঝতে পারছি, ক্লায়েন্ট আমার সাথে যখনই মিটিং করছে আমাকে কাজ দিছে। এমন কোনো ক্লায়েন্ট আমি পাই নাই যে আমার সাথে মিটিং করার পরে কাজ না দিয়ে চলে গেছে। বুঝতেছেন? তো সার্ভিস নিয়ে কনফিডেন্ট থাকতে হবে। এই জন্যই আপনাকে অনেকের থেকে আলাদা ভাববে ক্লায়েন্ট। অনেকের প্রশ্ন একটাই করবে যে ভাই এটা কি রেজাল্ট আসবে। অনেকেই দেখবেন বলবে যে ভাই এটা তো আমি কনফার্ম করতে পারবো না, রেজাল্ট আসবে কি আসবে না, বাট আমি চেষ্টা করব আপনাকে সবচেয়ে ভালো অডিয়েন্সটাকেই টার্গেটিং করে দিতে, যাতে করে রেজাল্টটা ভালো করে আসে। এটাই সবাই বলে, কিন্তু কেউ বলবে না যে আমার এর থেকে বেস্ট রেজাল্ট আসবে, সেলস আসবেই। আপনি সরাসরি বলবেন যে ঠিক আছে, যদি সেলস না আনতে পারি তাহলে আপনি এই যে আমার সার্ভিস চার্জ, এটা আমি নিব না, আমার সার্ভিস চার্জ নিব না, আপনার ডলারে যে অ্যামাউন্ট হয় ওইটাই আপনি দিয়ে দিন। ঠিক আছে? এটা জি হচ্ছে স্যার। টোটালি ভাই বুঝতে পারছি। business চলে, এই ফ্রিল্যান্সিং বলেন, মার্কেটিং বলেন, সবই চলে চাপার উপর। যার যত চাপা সেই গেইনার। আপনি একটা প্রোডাক্ট কিনেন কখন? যখন আপনাকে সে মোটিভেট করে প্রোডাক্ট কেনার জন্য, আপনি তখনই টাকা খরচ করেন, এছাড়া কিন্তু আপনি টাকা খরচ করবেন না। মানুষের কাছে এখন 5 টাকা, 5টা টাকাও হচ্ছে ভ্যালুয়েবল। 5টা টাকা কি এমনি এমনি মানুষকে দিয়ে দেয় না। আপনাদের ইসলামপুর বাজার থেকে ইনস্টিটিউটে আসলে 5 টাকা ভাড়া নেবে অটো, তাই না? জি স্যার। মাগনা যদি চায় আপনি দিবেন? জি না স্যার। দিবেন না। তো এইখানেই হচ্ছে মূলত গেমটা। আপনি যদি বুঝাইতে পারেন যে আপনি বেস্ট, তাহলে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে। এই জন্য এই যে আমি যে জিনিসগুলো দেখাইলাম এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক পয়েন্ট। বছরের পর বছর
এগুলাই করে আসতেছি আমরা সেলস কলের ক্ষেত্রে। জি আগে স্যার, এগুলো একবারে মুখস্থ করে ফেলবো। আগে ক্লায়েন্টকে বুঝেন, ক্লায়েন্টের থেকে ইনফরমেশন নেন, নেওয়ার পরে ওকে আপনি সলিউশন দেন। এখন ক্লায়েন্টের ব্যাপারে আপনি জানতেছেন না, আপনি তাকে কিভাবে বলবেন যে তোমার আসলে ক্যারোজেল অ্যাডটা দরকার, ক্যারোজেল অ্যাডটা হচ্ছে এইভাবে দিলে আমরা এইভাবে রেজাল্ট পাবো, কিন্তু ক্যারোজেল অ্যাডটাই কেন আপনি সিলেক্ট করলেন এটা কিন্তু আপনি জানেন না। এই জায়গায় আমাদের সমস্যা। আমরা আগেই আমাদের সার্ভিসটাকে প্রেজেন্ট করে ফেলি, আমরা আগে জানি না যে ক্লায়েন্টের কি সমস্যা পাইতেছে ক্লায়েন্ট। প্রথমে ক্লায়েন্টকে বুঝতে হবে, ক্লায়েন্টকে জানতে হবে। আমরা এই যে 2024 সাল, এই সালটা আমি হচ্ছে মানে যতগুলা ক্লায়েন্টের সাথে কাজ করছি সবাই আমার সাথে আছে, সবাই আছে। এখন বলতে পারেন যে কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করছেন? মাত্র 4টা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, মাত্র 4টা। আমি চাইলে পারতাম না যে 10-15টা ক্লায়েন্টের সাথে রিচ আউট করে তাদেরকে সার্ভিস দিতে? ওটা হইতো না আসলে সার্ভিস। ওই যে একবার আসতো, 2 মাস সার্ভিস নিত, তারপরে চলে যেত। তো আমি হচ্ছে এই 4টা ক্লায়েন্টের সাথে কন্টিনিউ করছি, কারণ হচ্ছে তারা, তাদের সম্পর্কে আমি জানি, তারা আমার সম্পর্কে জানে, এবং আমরা দুইজনই গেইনার। ও ওর বিজনেসে গ্রো করতেছে, আমি আমার স্যালারি পাইতেছি। ঠিক আছে? তো আগে বুঝতাম না এই জিনিসগুলা, যে ক্লায়েন্টকে আবার কেন বুঝতে হবে আমাকে। কারণ ক্লায়েন্টকে বুঝতে হবে এই কারণে যেন ক্লায়েন্টের জন্য আপনি রেজাল্ট আনতে পারেন। ঠিক আছে? তাহলে ক্লায়েন্টও হ্যাপি থাকবে, আপনিও হ্যাপি থাকবেন। সমস্যা যদি বের হয়, সেটার সমাধানও বের হবে কোনো না কোনোভাবে, এটা মাথায় রেখেন। আচ্ছা, তাহলে ইউনিক ভ্যালু প্রপোজিশন জিনিসটা হইতেছে কেন আপনি অন্যান্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এজেন্সিদের থেকে একটু আলাদা। এখন আপনি বলতে পারেন যে আমার এজ এন এক্সাম্পল, আমি আসলে কি ইউনিক ভ্যালুটা দিই। আমি ক্লায়েন্টকে বলি যে ভাই, আমি ডিজিটাল মার্কেটার, কি মার্কেটার না এটা পরের ব্যাপার, আমি 2 সপ্তাহের মধ্যে তোমার স্টোরে সেলস এনে দিতে পারবো, এবং আমি যে সেলসটা নিয়ে আসবো এটা কনসিস্টেন্ট থাকবে, প্রতিদিনই আসবে, একদিন আসবে না, প্রতিদিনই আসবে। আর এটা মার্কেটে আর কে কে পারে তুমি এখন বিবেচনা করে দেখো। ক্লায়েন্ট কিন্তু নর্মালি এই টাইপের প্রপোজাল পায় না। তারা প্রপোজাল পায় কেমন জানেন? যে একজনে মেসেজ করছে যে আমি এসইও করতেছি অ্যাজ এ প্রফেশনাল 4 বছর থেকে, ফাইবারে আমি টপ রেটেড, আপওয়ার্কে টপ রেটেড, আমি তোমার বিজনেসের জন্য এসইও করে দিব, তোমার বিজনেসে অনেক 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 প্রবলেম পাইছি, এগুলো আমি সলভ করে দিতে পারবো। এখন ক্লায়েন্ট যদি মিটিংয়ে এসে বলবে যে এটা কত দিনের মধ্যে র্যাঙ্ক করবে, ও বলতেছে যে এটা র্যাঙ্ক করে, এটা ডিপেন্ড করে গুগলের উপর। কেন গুগলের উপর ডিপেন্ড করলে তাহলে তো আমি তোমাকে কেন সার্ভিস চার্জ দিব? তাই না? কথাগুলো কিন্তু লজিক্যাল হতে হবে। আবার ফেসবুক অ্যাডের একজন আসছে, বলতেছে যে আমি ফেসবুক অ্যাড রান করি 4 বছর থেকে, ফাইবারে আমি টপ রেটেড, আপওয়ার্কেও টপ রেটেড, আমি তোমার বিজনেসের জন্য সেলস এনে দিব। কত দিনের মধ্যে এনে দিবা? যে এটা টাইম লাগবে। কতদিন লাগবে? 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। তাহলে ওর সার্ভিস নিয়ে কিন্তু ও কনফিউশনে আছে, এটা কতদিনের রেজাল্ট আসবে ও জানে না। ও জাস্ট সার্ভিসটাই সেল করার জন্য তার কাছে আসছে, একটা ক্লায়েন্টের কাছে আসছে সার্ভিসটা সেল করার জন্য, ও কিন্তু সলিউশন দিতে আসে নাই। এই যে আহ, দুইটা জিনিসের পার্থক্য, একজন সার্ভিস সেল করে আর আপনি দিবেন সলিউশন। কে ক্লায়েন্ট কোনটা চাবে তাহলে? ক্লায়েন্টের স্যার পেইন, সলিউশন। ক্লায়েন্টের পেইন আছে, পেইনের জন্য একটা সমাধান আছে। এখন আমি সমাধান দিতে আসছি, আরেকজন আসছে পেইন কিভাবে সারবে, কিভাবে কতদিন লাগবে না লাগবে এগুলো জানেই না, আসছে পেইন সারানোর জন্য প্রপোজাল দিতে, সার্ভিস সেল করার জন্য, যে ভাই এই পেইন সারতে কতদিন টাইম লাগবে জানি না,
কিন্তু আমার এই সার্ভিস আছে, এই ওষুধটা আছে, তুমি এটা দেখতে পারো, এভাবে বলতেছে। তাহলে কি নেবে ওর সার্ভিস? বর্তমানে অবস্থাটা হয়ে গেছে এরকম। আগে যখন নতুন নতুন ডিজিটাল মার্কেটার ছিল, অল্প সংখ্যক ছিল, যে কেউ নতুন ক্লায়েন্টের কাছে রিচ আউট করলে বলতো যে আমি তোমার সার্ভিসে এই বিজনেসের জন্য প্রমোট করব, সেলস ক্যাম্পেইন করবো, এটা করবো, এটা করবো। অনেক ক্লায়েন্ট চলে আসতো, তখন অনেক ক্লায়েন্ট হচ্ছে বিশ্বাস করে সার্ভিস নিয়ে নিত। কিন্তু এই জিনিসগুলো যখন স্ক্যামিং এ পরিণত হয়েছে, তখন ক্লায়েন্টরা ট্রাস্ট করে না। ক্লায়েন্টরা দেখে যে আসলে কে ভালো অ্যাপ্রোচ করতে পারে, কে লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারে। হুম এগুলো হচ্ছে বর্তমানে এখন ক্লায়েন্টরা অ্যাওয়ার হয়েছে, সচেতন হয়েছে। এই জন্য ক্লায়েন্টদেরকে ভালোভাবে অ্যাপ্রোচ করতে হয়। তো আপনার ইউনিক ভ্যালু বুঝতে হবে, আপনি আসলে কি দিয়ে তাকে আহ, সবার মাঝে সবার থেকে আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। আপনি এটাও বলতে পারেন যে তোমার যখনই কোনো সমস্যা হয় তুমি আমাকে অ্যাপ্রোচ করবা, আমি তোমার ওই সমস্যাটা ইনস্ট্যান্ট সলিউশন করে দিব। ঠিক আছে? অল ইন ওয়ান সলিউশন তুমি আমার কাছে পাবা, আর কারোর কাছে যেতে হবে না। তুমি যদি আমার সার্ভিস নাও, তুমি আমার সাথেই সবকিছু করতে পারবে। আমার কাছে সবকিছুই আছে, আমি সবকিছু দিয়ে তোমাকে হেল্প করবো। শেষ। আর ক্লায়েন্টকে সবসময় চেষ্টা করবেন লং টার্ম গোলগুলো বোঝাইতে, যে আমি আসলে একদিনের জন্য তোমার সাথে বিজনেস করতে আসি নাই। আমি চাই 10 জন মানুষের কাছে গিয়ে সার্ভিস সেল না করে একজন মানুষের কাছে 10 বার সার্ভিস সেল করতে চাই। আমি যদি তোমার সাথে 10 মাস কাজ করতে পারি সেটা আমার জন্য লাভ, কারণ আমার 10 বার মানুষের সাথে কথা বলতে হইতেছে না, 10টা ক্লায়েন্টের প্যারা আমার মাথায় নেওয়া লাগতেছে না। তো আমি চাই তুমি আমার ফিউচার ক্লায়েন্ট হয়ে যাও। এই জিনিসগুলো বাস্তবসম্মত কথাবার্তা, এগুলা কিন্তু বোঝাইতে হয়। বুঝতেছেন? আচ্ছা, এরপর পার্সোনালাইজড অ্যাটেনশন। এটা কি? পার্সোনালাইজড অ্যাটেনশন: আই বিলিভ ইন বিল্ডিং স্ট্রং রিলেশনশিপ উইথ মাই ক্লায়েন্ট অ্যান্ড প্রোভাইডিং পার্সোনালাইজড অ্যাটেনশন টু এনশিওর দেয়ার নিডস আর মেট। এখন একটা ক্লায়েন্ট ধরেন আমাকে বলতেছে যে আহ, তুমি ফেসবুক অ্যাড রান করো আমার জন্য, ভালো, আমি তোমার কাজে সন্তুষ্ট। কিন্তু আমি চাইতেছি আরেকটা বিজনেস করতে। এখন এখন আরেকটা বিজনেসের জন্য আমি তোমাকেই হায়ার করব ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে, কিন্তু আমার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। আমি ওয়েবসাইট ডিজাইনটা পারি না। ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমি কাউকে হায়ার করব। তোমার কি পরিচিত কেউ আছে? এখন আপনি কি করবেন? আপনার নেটওয়ার্কের আশেপাশে আপনি চিন্তা করে দেখলেন যে হ্যাঁ আছে, না থাকলেও আপনি বলবেন যে আছে, ম্যানেজ করে দিবেন। আপনি গ্রুপে গ্রুপে গিয়ে এক্সপার্টদেরকে হায়ার করে তাকে কাজ দিবেন। ক্লায়েন্টকে আপনি আরেকজনের কাছে যেতে দিবেন না। তো ওই যে ক্লায়েন্টের পেইন ছিল একটা ওয়েবসাইট ডেভেলপ করা, ওটাও কিন্তু আপনি দিতেছেন। আপনি পেমেন্ট নিলেন, পেমেন্ট নিয়ে আরেকজনকে পেমেন্ট করে দিলেন হায়ার করে, যে তোমাকে এই বিজনেসটা ডেভেলপ করতে হবে ওয়েবসাইট হিসেবে। ঠিক আছে? এটা এরকম হয়। তারপরে আবার ক্লায়েন্ট বলল যে আহ, আমার একটা ল্যান্ডিং পেজও লাগবে একটা বিজনেসের, সেটা কিভাবে করব? আপনি আরেকজনকে হায়ার করলেন। মানে আপনি অ্যাজ এন এক্সপার্ট ক্লায়েন্টকে অলওয়েজ সাজেস্ট করবেন, প্লাস কে সলিউশন দিবেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। ওর যে নিড, যেটা দরকার, ওর যে চাহিদা আছে, ওই চাহিদাটাকে আপনি ফুলফিল করবেন আপনার এক্সপার্টিস দিয়ে, আপনার যে নেটওয়ার্ক, তাদের মাধ্যমে। বাট আপনি চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্টকে আপনার কাছে রাখতে, ও আদার কারো কাছে যেন সে না যেতে পারে, এটা চেষ্টা করতে হবে। ক্লায়েন্টকে বুঝতে হবে, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপটাকে সবসময় ঠিক রাখতে হবে। আরেকটা কথা বলি, একটা ক্লায়েন্ট তার বিহেভ বাজে হইতেই পারে। ঠিক আছে? অনেক ক্লায়েন্ট দেখছি আমি যে প্রথম প্রথম অনেক বাজে বিহেভ করছে, একটু রেজাল্ট খারাপ হলেই, তারপর একটু কোনো ইস্যু হলেই ক্লায়েন্ট বাজে বিহেভ করছে। বাট আপনাকে মাথা একদম ঠান্ডা রাখতে হবে, রিল্যাক্স থাকতে হবে। ক্লায়েন্ট যেটাই বলুক আপনি চুপ, শুনবেন, শোনার পর ওকে বোঝায়া বলবেন। ওর যখন মাথা ঠান্ডা হবে তখন আপনি ওকে
বলবেন যে এই কারণে আমাদের রেজাল্টটা খারাপ হয়েছে, এই কারণে আমাদের এই ইস্যুটা নতুন করে আসছে। ক্লায়েন্ট বুঝবে, বুঝে আপনার সাথে আবার কথা বলবে। ঠিক আছে? ইনোভেট ক্যাম্পেইন আইডিয়াস, এটা ফেসবুক অ্যাডের জন্য আমি লিখছিলাম। ধরেন যে অডিয়েন্সের কাছে যখন নতুন নতুন অডিয়েন্সের কাছে যখন যাবেন, তখন বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা যায় অ্যাডে। বিভিন্ন অ্যাড কপি লিখে, বিভিন্ন অ্যাডের যে কন্টেন্ট সেগুলো ডিজাইন করে, এগুলো হচ্ছে নতুন ক্লায়েন্ট, নতুন কাস্টমারকে নিয়ে আসবে। তো এই জিনিসটাও ক্লায়েন্ট পছন্দ করে, যা আপনি কতটা ক্রিয়েটিভ পারসন, কতটা সৃজনশীলতা আপনার মধ্যে আছে। ঠিক আছে? তারপর হচ্ছে আই বিলিভ দিস ইজ এ ক্রুশাল ফর অ্যাচিভিং দ্য ইয়োর ডিজায়ার্ড রেজাল্ট। তো এই জিনিসগুলা, এই যে ইনোভেট ক্যাম্পেইন আইডিয়াস, এই জিনিসটা হচ্ছে ক্রিয়েটিভ থিং, তাই না? সৃজনশীল টাইপের একটা অ্যাড কপি, যেটা মার্কেটে আর কেউ করতেছে না, বাট আপনি করতেছেন। একটা প্রবলেমের সলিউশন আপনি এমনভাবে বোঝাইতেছেন যেটা আর কেউ ওইভাবে বোঝায়নি। আপনারটা দেখে মানুষ কপি করা শুরু করছে, বা আপনারটা হচ্ছে বেশি পপুলার হয়ে গেছে, মানুষ সেটা পছন্দ করতেছে, মানুষ ওইটা দেখে হচ্ছে প্রোডাক্ট কিনতেছে। এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্ট চায়। ক্লায়েন্ট তো একটা আইডিয়া দিবেই। এখন এই আইডিয়ার উপর আপনি আর কি কি অ্যাড করতে পারেন, সেটা ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করলেন। ক্লায়েন্ট বলতেছে যে আহ, আমাদের এই প্রোডাক্টের দাম হচ্ছে 599 টাকা, এবং শিপিং চার্জ হইতেছে 100 টাকা। এখন ক্লায়েন্টকে আপনি বললেন যে ঠিক আছে, তুমি তোমার টোটাল প্রাইস হইতেছে 699 টাকা, তাই তো? তুমি এক কাজ করো, ফ্রি শিপিং করে দাও। মানুষ ফ্রি শিপিংটা বেশি পছন্দ করে দেখলে অর্ডারও করতে চায়। তুমি ফ্রি শিপিং করে দাও, তোমার ওই শিপিং চার্জের যে অ্যামাউন্টটা সেটা তুমি প্রোডাক্ট প্রাইসে বসাই দাও, 699 টাকার দিয়ে দাও, আর হচ্ছে ফ্রি শিপিং অফার করে দাও। অফার ফ্রি শিপিং, আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যেটার মাধ্যমে হচ্ছে সেল হবে। ঠিক আছে? তো এইভাবে ক্লায়েন্টের সাথে আইডিয়া শেয়ার করতে হয়। ক্লায়েন্ট এগুলো পছন্দ করে। ক্লায়েন্ট যদি এক্সপার্টি হইতো, আপনার কাছে আসতো না। বুঝছেন? ওকে, এখন দেখেন আরেকটা মেইন পার্ট, সেটা হইতেছে বিল্ডিং ট্রাস্ট। কিভাবে আপনি বিশ্বস্ততা অর্জন করবেন? কিভাবে? অ্যাক্টিভ লিসেনিং মানে কি? অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। লিসেনিং মানে কি? শোনা। আপনি যেটা শুনতেছেন সেটা যেন সক্রিয়ভাবে শোনেন। এমন না যে আপনি ক্লায়েন্ট কথা বলতেছে, আপনি মাঝখানে যায় বললেন যে এটা তো হবে না, এটা তো হবে না, এটা করতে হবে, আমাদের এটা করতে হবে। অথচ ক্লায়েন্ট কিন্তু একটা কথা বলতেছে, ওর আহ, কথা বলার যে পাওয়ারটা ওইটাই বেশি। ধরে নেবেন ও যেটা বলতেছে এটা শুনবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে, আপনি ওর কথা শেষ হইলে তারপরে বলবেন। কখনো ক্লায়েন্টের সাথে কথার মধ্যে ইন্টারাপ্ট করবেন না। ঠিক আছে? এগুলা খুবই অপছন্দ করে ক্লায়েন্ট। তো অ্যাক্টিভ লিসেনিং হওয়ার জন্য আপনাকে জাস্ট এই একটা জিনিসই করতে হবে। আপনি ওকে আগে শুনবেন, ও যাই বলতেছে ওটা আপনি শুনবেন, নোট করবেন পারলে। তারপর ও যে সমস্যাগুলোর কথা বলতেছে সেগুলো নোট করবেন, নোট করে ওকে একটা কাস্টমাইজ সলিউশন দিবেন। বাট আপনাকে আগে অ্যাক্টিভ লিসেনার হইতে হবে, শ্রোতা হইতে হবে, ভালো শ্রোতা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আপনি কাউকে পরামর্শ দিতেছেন কিংবা আপনি একটা জিনিস নিয়ে কথা বলতেছেন, আপনি একটা জিনিস বারবার বলতে চাইতেছেন, ও বারবার ওর কথাগুলাই বলতেছে, তখন আপনার বিরক্ত লাগবে না? বলেন। স্যার, তো এই যে অ্যাক্টিভ লিসেনিংটা মাথায় রাখতে হবে। এমপ্যাথি, আই আন্ডারস্ট্যান্ড হাউ ফ্রাস্ট্রেটিং it can be when your marketing effort don't yield the desired result. যখন আহ, আপনার সকল ধরনের মার্কেটিং এফোর্ট, মার্কেটিং এর যে খরচ,
এগুলো আপনি আহ, করতেছেন, বাট আপনি আসলে ডিজায়ার্ড রেজাল্টটা পাইতেছেন না। এটা কতটা হতাশাজনক, ঠিক আছে? এই জিনিসটা যে এই যে আমি যে লাইনটা বললাম, এই জিনিসটা যে আপনি বুঝতেছেন, এটা ক্লায়েন্টকে বোঝাবেন যে তুমি তো অনেক মার্কেটিং খরচ করছো, অনেকভাবেই তো তুমি চেষ্টা করছো, বাট তুমি ডিজায়ার্ড আউটকাম পাও নাই। আমি জানি এটা অনেক বেশি হতাশাজনক, ঠিক আছে? এভাবে ক্লায়েন্টকে বুঝাইতে হবে, বলতে হবে। তারপর হচ্ছে শেয়ার ভ্যালু। আই এম প্যাশনেট অ্যাবাউট হেল্পিং বিজনেসেস লাইক yours succeed. I believe that I am passionate about delivering exceptional customer experience, and satisfied customers the foundation are the foundation of a successful business. Satisfied customer, যে কাস্টমারগুলা, যে ক্লায়েন্টগুলা আপনার কাছে সন্তুষ্ট আপনার সার্ভিস পেয়ে, তারাই কিন্তু আপনার ফাউন্ডেশন, মানে ভিত্তিপ্রস্তর আপনার বিজনেসের জন্য। আপনি এই যে ফ্রিল্যান্সিং করতেছেন, এটা একটা বিজনেস। তো এখানে যত বেশি হ্যাপি কাস্টমার থাকবে আপনার, আপনার পোর্টফোলিওটা বাড়বে, আপনার যে রেপুটেশন এটা বাড়বে। ধরেন আপনার 10টা ক্লায়েন্ট হয়েছে 2024 সালে, এখন সবার মধ্যে 7জন হচ্ছে হ্যাপি কাস্টমার, বাকি 3জন নাই। এখন 7জন হ্যাপি কাস্টমার কি করবে? ও বলবে যে, ও কি করবে দেখেন, 7জন হ্যাপি কাস্টমার দেখবে যে আপনার সার্ভিস ভালো। এখন ও যে বিজনেস করতেছে, ওর রিলেটেড পার্সন বা ফ্রেন্ডস ফ্যামিলি থেকে অনেক পার্সন আছে, ওর বিজনেস দেখে ওকে জিজ্ঞাসা করবে যে, আরে তোমার বিজনেস তো অনেক ভালো করতেছে, তুমি কিভাবে করো এগুলা? তখন ক্লায়েন্ট হয়তো বা ওর সাথে শেয়ার করবে যে আমি এইভাবে বিজনেস করি, আমার আমার একজন মার্কেটার আছে, মার্কেটার হচ্ছে খুব ভালো অ্যাড রান করে, সে আমাকে ভালো রেজাল্ট দিতে পারে। তখন যে শুনতেছে, ও চিন্তা করতেছে যে বিজনেস করবে, এখন ওরও তো দরকার মার্কেটার। এখন তাহলে তাহলে কার রেকমেন্ডেশন নেবে? যার কাছ থেকে শুনতেছে যে আপনি ভালো একজন মার্কেটার। ওই রেকমেন্ডেশনের কারণে আপনাকে আরেকজন হায়ার করবে। তাহলে আপনার এই যে রেকমেন্ডেশনের থ্রুতে, রেফারিং এর মাধ্যমে আপনার ক্লায়েন্টগুলোও কিন্তু বাড়বে, ঠিক আছে? তো একজনও যদি আপনার কখনো একজন হ্যাপি কাস্টমার থাকে, স্যাটিসফাইড কাস্টমার থাকে, সেই আপনার বিজনেস আগায় দিবে, বুঝছেন? আচ্ছা, এখন আপনি আসবেন অফারে। কি অফার করবেন ক্লায়েন্টকে? আমি এই যে টোটাল কনভারসেশন শিটটা, এটা আমি জাস্ট বানাইছি ফরেন ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য। বাট এটা এমন একটা মেথড, এটার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলে তাকে কনভার্ট করতে পারবেন আপনার ক্লায়েন্ট হিসেবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে পার্সোনালাইজড রিকমেন্ডেশন, এই জিনিসটা কি? আচ্ছা, সবাই কি ঘুমায় যেতেছেন নাকি? জি না স্যার। সবাই আনমিউট করেন তো, সবাই হ্যালো হ্যালো বলেন, আমি শুনতে চাই কে হ্যালো। এই যে বাকিরা কিন্তু কথা বলতেছে না। জিম আহমেদ, দিশা, জি স্যার, কথা বলতেছি ঈশা। তো আমি। আর আছি স্যার তো। আমি তো কথা বলতেছি স্যার। স্যার শুনতেছি তো। আচ্ছা, ঠিক আছে, স্যার আছি। ওকে, বুঝতে ঠিক আছে পারছি। স্যার। ওকে, আচ্ছা, আমি আবার ভাবলাম যে আপনারা ঘুমায় পড়ছেন নাকি, বোরিং লেকচার দিতেছি। জি না স্যার, ঘুমাবো না। না স্যার, এত তাড়াতাড়ি ঘুমাবো? ওকে, তাহলে এখন আসবেন হচ্ছে আপনার অফারটা নিয়ে। ক্লায়েন্টের সাথে কথা বলার পর আপনি তাকে আসলে কি সলিউশনটা দিবেন, কিভাবে দিবেন, এটা হচ্ছে এক্সপ্লোর করার পালা। দেখেন, একজন ফরেন ক্লায়েন্টের আসলে কি কি দরকার হয় যখন তার সেলস জেনারেট করা লাগে। তার যদি ওয়েবসাইটে কোনো ইস্যু থাকে, যেমন স্লো হয় অনেক সময়, তারপর ওয়েবসাইটটা রেসপন্সিভ হয় না, এটার জন্য একটা চার্জ করি আমি। তারপর হচ্ছে ওয়েবসাইটটাকে রিডিজাইন বা কনভার্সন রেট অপটিমাইজেশন
করার জন্য ওয়েবসাইটে কিছু চেঞ্জ নিয়ে আসি। এগুলো ব্রড লেভেলের কাজ, এটা আপনারা বুঝবেন না এখন, এগুলো অ্যাভয়েড করবেন। ধরেন যে ক্লায়েন্টকে আপনি অফার করলেন যে আমরা ইমেল মার্কেটিং সেট আপ করে দিব, তোমার ইমেল মার্কেটিং সেট আপ করে দিব, তোমার পেজ লাইক ক্যাম্পেইন করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিব প্রতি মাসে 15টা করে, ঠিক আছে। আর কারো কাছে যেতে হলো না তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য। সেলস ফানেল তৈরি করে দিব আমরাই। সেলস ফানেল মিনস ওই যে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন একটা 7 দিনের জন্য, এরপরে আপনি ট্রাফিক ক্যাম্পেইন করবেন একটা 7 দিনের জন্য, তারপরে আপনি সেলসে নিয়ে আসবেন সেলস ক্যাম্পেইন। স্যার আমাকে এক ক্লায়েন্ট জিজ্ঞেস করেছিল সেলস ফানেল তৈরি করে দেবেন। স্যার এটা আমি কি মানে বিস্তারিত বলতে পারিনি এবার। আচ্ছা, সেলস ফানেল জিনিসটা হইতেছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করবেন। অ্যাওয়ারনেসের মাধ্যমে হচ্ছে আপনি আগে হচ্ছে প্রচারণা চালাবেন কয়েকদিন, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট করাবেন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার মাধ্যমে বিভিন্ন ধরনের লাইক কমেন্ট শেয়ার এগুলো হচ্ছে নিয়ে আসবেন, যাতে বিজনেসটা একটু এক্সপোজার পায়। তারপরে আপনি সেলস ক্যাম্পেইন ছেড়ে দিবেন। মানুষ যখন জানবে প্রোডাক্ট সম্পর্কে, ওয়েবসাইট সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে, তখনই মানুষ কিনবে। এই জন্য হচ্ছে সেলস ফানেলটা করা দরকার হয়। বুঝছেন এখন? জি স্যার, বুঝতে পারছি, মানে ওনার পেজে পটেনশিয়াল কাস্টমার আর কি লাইক ফলোয়ার করবে এটাই। হ্যাঁ, এটা আগে করতে হয়। মানে জাস্ট আপনি জানাইলেন নতুন কাস্টমারদের যারা জানেন না আপনাকে, ওদেরকে হচ্ছে জানাবেন। তারপরে ধরেন ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাকিং উইথ মেটা পিক্সেল ফর রিমার্কেটিং পারপাস, এটাও আপনি করে দিলেন, ভ্যালু হইতেছে $100। তারপরে হচ্ছে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিসটা, মূলত এটাই আপনার সার্ভিস, এটা আপনি হচ্ছে মান্থলি বেসিসে তাকে দিলেন। মান্থলি, এটা এটা মান্থলি অনগোয়িং থাকবে, আর বাকিগুলো ওয়ান টাইমে আপনি দিয়ে দিবেন। ওয়ান টাইম না, এই যে এটা হচ্ছে মান্থলি, এটা হচ্ছে মান্থলি। তারপরে সেলস ফানেল বারবার তৈরি করতে পারেন, এগুলো হচ্ছে ওয়ান টাইম। তো এই দুইটা সার্ভিস আপনার মান্থলি হয়ে যাবে। আর এখন হচ্ছে টোটাল সার্ভিস চার্জ, আমার এই দুইটা যদি বাদ দিই তাহলে আপনাদের এখানে টোটাল হয়ে যাবে ধরেন 300, 400, তারপর হচ্ছে 250 কত হয়, 650, আর 300 কত হয়, 950, তাই না? 950 আর হলো 100, 1050, আর 500 কত হয়, 1550। 1550। তাহলে ধরেন আপনার টোটাল সার্ভিস চার্জ হইতেছে, ভ্যালু হইতেছে $1550 পার মান্থ। হিসাব করে মানে বুঝাইলেন আপনি ক্লায়েন্টকে যে তোমার যে সার্ভিসটা আমরা দিতেছি, এই সার্ভিসটার ভ্যালু আসলে $1550। আমরা যদি এটাকে হচ্ছে ভেঙে ভেঙে সেল করতাম কোথাও, মার্কেট প্লেসে আমরা সেল করি এটা এভাবেই। তো আমি যদি তোমাকে এটা অল ইন ওয়ান, তোমাকে কিন্তু কারো কাছে যাইতে হইতেছে না, ইমেল মার্কেটারের কাছে যাইতে হইতেছে না, তারপর হচ্ছে এই লাইক ফলোয়ার্সের জন্য কারো কাছে যাইতে হইতেছে না, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাছে যাইতে হইতেছে না পোস্ট ক্রিয়েশনের ব্যাপারে, তারপরে সেলস ফানেল তৈরি করার জন্য কোনো এক্সপার্টের হেল্প লাগতেছে না, ট্র্যাকিং এর জন্য কোনো কোডারের প্রয়োজন হইতেছে না, আমরাই করে দিব। আর হচ্ছে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিসটা দিব। এই যে টোটাল সার্ভিসটা $1550 একটা সার্ভিস, তুমি পাইতেছো আজকে $399। ঠিক আছে, অফার ফর ইউ টুডে, $399। $399 হচ্ছে তুমি আমার এই সার্ভিসটা পাইতেছো অল ইন ওয়ান। এগুলো সব তুমি হচ্ছে আমার তরফ থেকে একসাথে পাবা। তখন আপনি দেখেন চিন্তা করে, ক্লায়েন্ট কিন্তু হ্যাজেল চায় না, এটা মনে রাখতে হবে। ক্লায়েন্ট বারবার মানুষের সাথে, নতুন নতুন মানুষের সাথে কথা বলতে চায় না, এটা তার জন্য হ্যাজেল। এই জন্য আপনি কি করলেন, তার এই সলিউশনটা করে দিলেন। আপনি একটা ভালো সার্ভিস চার্জ অফার করলেন, এবং তার যে সার্ভিস, আপনি যে সার্ভিসটা দিয়েছেন, এই সার্ভিসটা যে আসলে কিরকম দামি এটা আপনি বুঝাইলেন যে $1550 মূল্য, $1550 মূল্যে আমার এই সার্ভিসটা তুমি পাচ্ছ মাত্র $399। আপনি এই সেম জিনিসটা একটা বাংলাদেশি ক্লায়েন্টকেও বুঝাইতে পারেন যে তোমার, ধরেন বাংলাদেশি ক্লায়েন্টের কি লাগে, লাইক ফলোয়ার লাগবে,
সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে, তারপর হচ্ছে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট মেটাপিক্সেল লাগে, সেলস ফানেলটা দরকার হয়, এরপরে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট মান্থলি বেসিসে দরকার হয়। এখন আপনি সব মিলে আপনি 1 লাখ টাকার একটা সার্ভিস চার্জ তারে বুঝাইলেন যে 1 লাখ টাকা হচ্ছে, সরি 1 লাখ না, ধরেন আর একটু কমই বললাম, ভয় পেয়ে যাবো ক্লায়েন্ট যদি আপনি এভাবে বলেন। তো আপনি বললেন যে তোমার সার্ভিস চার্জ হচ্ছে 50,000 টাকার মতো, বাট তুমি যদি আজকে আমার সাথে শুরু করো আমি এগুলো সবই তোমাকে দিয়ে দিব, তুমি জাস্ট আমাকে 15,000 টাকা দিবা মান্থলি। ঠিক আছে? স্যার, বল। এগুলো কি আমরা যে আপনি যেভাবে সাজাচ্ছেন ওইভাবে আমরা সাজায় ক্লায়েন্টকে দিব? এটা বুঝতে হবে আগে আপনাকে, আমি যেগুলো বলছি এতক্ষণ, এই অফারটা কিন্তু আপনার জন্য না, এটা আমার অফার, এটা বুঝছেন তো? আমি এই কাজগুলো জানি রেখে এগুলো আমি হচ্ছে এখানে ইনক্লুড করছি। এখন আমি যে জিনিসগুলো দাগ দিছি এগুলো আপনারা পারেন, বাকি এই যে 3টা আপনারা পারেন না, এই জন্য এটা দিতে পারবেন না। আর এটা লাগবেও না, আপনার বাংলাদেশি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এটা লাগবে না। বিদেশি কোনো ক্লায়েন্টকে যদি সার্ভিস দেন, ফরেন কোনো ক্লায়েন্ট, তখন এটা লাগতে পারে, বাট এটা আপনারা দিতে পারবেন না, আপনাকে হায়ার করতে হবে কাউকে। তাহলে আপনি বলেন এখানে কোন কোন সার্ভিস আপনি হচ্ছে একটা ক্লায়েন্টকে অফার করতে পারেন? এই যে এইটুকুই না, শুধু আপনার জন্য বলতেছি, আপনারা যারা আছেন সবাই কিন্তু এই যে এইটুকুই অফার করতে পারতেছেন, এইটুকু। এখন তারপরেও যাদের ওয়েবসাইট আছে তারা হচ্ছে এইটুকু পাবে, এখন যাদের ওয়েবসাইট নাই তারা কোনটা পাবে? তারা হচ্ছে এই যে এইটুকু পাবে। স্যার ইমেল মার্কেটিংটা যদি স্যার একটু বলতেন আর কি। ইমেল মার্কেটিং শেখাবো আপনাদের, ইমেল মার্কেটিং এখনো আসে নাই, ইমেল মার্কেটিংটা শেখাবো, ওটা দরকার। দেখেন এই যে দাগ দিছে না, কালো দাগ, পিছনে ব্যাকগ্রাউন্ড, এইটুকু হচ্ছে লোকাল ক্লায়েন্টদের লাগবে। আপনি লোকাল ক্লায়েন্টদেরকে এইভাবে বোঝাবেন যে তোমার এই এই যে 4টা সার্ভিস এটা তোমার লাগবে, তো তুমি আমাকে মান্থলি 15,000 টাকা দিবা। আপনি 10,000 থেকে 15,000 যেটাই চার্জ করেন ক্লায়েন্ট দিবে। যদি এরকম ভালো মিটিং হইতে পারে আপনাদের সাথে তাহলে আপনাকে দিবে। ঠিক আছে? এগুলা কিন্তু কেউ করে না বাংলাদেশে, কেউ করে না। জি স্যার, অনেক কিছু শিখতে পারলাম। মানে আমরা যে লেভেলে আছি, আপনারা যে লেভেলে আছেন এই লেভেলে কেউ করে না, বাট এর থেকে আপার লেভেলে যারা আছে, যারা প্রো লেভেলের, শুধু ফোকাস বাংলাদেশে মার্কেটে বিভিন্ন এজেন্সি খুলে বসছে, তারা এইগুলো অফার করে আর কি। নর্মালি তারা বড় বড় ক্লায়েন্টকে নিতে পারে। আমার কথা হচ্ছে আপনি একটা সলিউশন দিতেছেন, সলিউশনে আপনি প্রাইসিং যে এক একজনের জন্য এক এক ভাবে সাজাতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন যেমন রফিকুল ইসলামের হচ্ছে যে একজন ক্লায়েন্ট আছে, গুঁড়া মশলা সেল করে হোলসেলে। তাকে যদি রফিকুল ইসলাম তার বিজনেসটা রিসার্চ করে যদি এইভাবে একটা কমিউনিকেশন করতে পারে, একটা মিটিং যদি করতে পারে, একটা ভালো প্রেজেন্টেশন যদি দিতে পারে, সে জি অবশ্যই স্যার। তার পেছনে 10,000 টাকা মান্থলি খরচ করবে। এটা কি জানেন আপনারা? তার কাছে জি টাকা স্যার, আমিও জানি এটা এ করবে, জাস্ট কিন্তু স্যার আমি এভাবে পারতেছে না কথা বলে। বলতে পারছি না। হুম। স্যার আমিও জানি স্যার এটা করবে, কিন্তু স্যার আমি ওইভাবে মানে মিটিংটা করতে পারতেছি না। এক্স্যাক্টলি। জি স্যার, এরকম ক্লায়েন্ট আসে, কিন্তু আসলে আমরা এইভাবে জানি না, এই জন্য কথা বলতে পারি না। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বুঝাইলাম এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে তাহলে আমরা রেজাল্ট পাওয়া শুরু করব, আদারওয়াইজ পাবো না। স্যার আপনি যদি কিছুক্ষণ আগে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করছিল, হুম, উনি বলতেছে যে অনেক মার্কেটার দিয়ে অনেক কাজ করেছে কিন্তু তেমন একটা পারফরমেন্স ভালো পায়নি। আচ্ছা, পারফরমেন্সের থেকে স্ট্র্যাটেজিক পারফরমেন্স বেশি ভালো, এটা বুঝতে হবে। তো
যদি আপনি ভালোভাবে প্রেজেন্টেশনটা দেন এবং অফারটা যদি আপনি ভালোভাবে ক্রিয়েট করতে পারেন, তাহলে ক্লায়েন্টটা কনভার্ট হবে। স্যার, জি এটা তো বাহিরের দেশের জন্য, তো জি, বাংলাদেশের জন্য কত টাকা রাখতে পারি আমরা? আপনি নিজেই চিন্তা করেন একটা ক্লায়েন্ট কত টাকা দিতে প্রস্তুত আছে। চিন্তা করেন, এই যতদিন এক্সপিরিয়েন্স হয়েছে। জি স্যার, অনেকটাই বুঝতে পারছি কত টাকা দিবে আর কি। স্যার আপনার মাইকটা মিউট করা মনে হয়, কিছু শোনা যাইতেছে না। ও সরি সরি সরি, আমি মিউট করে ফেলছি। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডে যে দেখতেছি টেক্সটগুলো, এই যে ব্যাকগ্রাউন্ড, কালো ব্যাকগ্রাউন্ডে, এই টেক্সটগুলো হচ্ছে মূলত বাংলাদেশি লোকাল ক্লায়েন্টদের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে? তো এই যে সার্ভিসগুলা, এই সার্ভিসগুলো আপনারা হচ্ছে প্রাইসিং করবেন। এখন বাংলাদেশ ক্লায়েন্ট যারা আছে তাদেরকে তো আমরা এই পেজ লাইকের জন্য 10,000 টাকা বাজেট দিতে পারি না, তাই না? এটা সে হাসবে, কতক্ষণ হাসবে, তারপরে মিটিং থেকে চলে যাবে। এটাই করবে ভাই। কারণ বাংলাদেশি ক্লায়েন্টের কাছে লাইক ক্যাম্পেইনের জন্য $100 বা 10,000 টাকা নাই। এটা ইম্পসিবল, সে দিবেও না কোনোদিন। হাসবে কতক্ষণ, তারপরে চলে যাবে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য 25,000 টাকা, ইম্পসিবল, দিবেই না। আর আপনি জানেন এই যে ঢাকায় যেসব মার্কেটিং এজেন্সি আছে, ওরা 8,000 টাকা দেয় একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্টকে। 8,000 টাকা দেয়। সো একটা মিডিয়া এজেন্সি দেয় না, একটা ক্লায়েন্ট কিভাবে দিবে বলেন? দিবে না। বাট তার দরকার কিন্তু এটা। এখন আপনি চিন্তা করবেন এটা কত দেওয়া যায়। আমি সবার অফারে দেখবো, আপনারা কালকে এটা হোমওয়ার্ক করেন। আর এই যে পুরা যে কনভারসেশনটা, আমি এই ফাইলটা দিয়ে দিতেছি আজকেই সবাইকে। এটা পড়বেন, যা যা বলছি রেকর্ডিংটা শুনবেন, শুনে নতুন করে বাংলায় লিখবেন। জুমের যে কনভারসেশনটা বা কল যখন করবেন, এই কনভারসেশনটা আপনি হচ্ছে বাংলায় লিখবেন। লিখে আপনি এটা প্রিন্ট আউট করবেন বা ফটোকপি করবেন, করে সামনে রাখবেন। যখন আপনি কথা বলবেন, আপনি এই নোটগুলো দেখে দেখে কথা বলবেন। যেমন স্পেসিফিক চ্যালেঞ্জ, গোল, তারপর হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স, এগুলোর বাংলা কি বলছি, এগুলো হচ্ছে আপনারা হচ্ছে করবেন, লিস্ট করবেন বাংলায়। যেহেতু এখন বাংলা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, মানে হচ্ছে লোকাল ক্লায়েন্ট, তাদের সাথে হচ্ছে আপনারা বাংলায় কথা বলবেন, ইংলিশে না, তাই না? আর এটা তো আছেই, রেডিমেড পাইতেছেন। হচ্ছে ফরেন ক্লায়েন্টের সাথে যখন মিটিং করবেন, এগুলো নিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন। ওকে, জি স্যার। ঠিক আছে। আমি স্যার, তাহলে ফাইলটা দিয়ে দিব আজকেই। আর হচ্ছে আপনারা রেকর্ডিংটা দেখবেন, দেখে দেখে হচ্ছে বাংলায় সব লিখে ফেলবেন একটা গুগল ডকে। তারপর সেটা আগামীকালের মধ্যে সাবমিট করে দিবেন। পরশুদিন আমরা এই অফারটা নিয়ে আবার আলোচনা করব, কিভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে অফার করে ক্লায়েন্ট নিয়ে আসা যায়। ওকে।